আজকে আমরা ভৌতবিজ্ঞান থেকে ভৌতবিজ্ঞানের প্রথম ক্লাস আমরা করছি। প্রথম চ্যাপ্টার আমরা আলোচনা করব পরমাণুর গঠন। পরমাণুর গঠন এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই যে চ্যাপ্টারটা এটা মুখস্থের জিনিস নয়, একটু বুঝতে হবে। একটু বুঝে নিলে এই চ্যাপ্টারটা তোমরা এখান থেকে যে কোনো কোশ্চেন যদি পরীক্ষায় দেয় অনায়াসেই সলভ করে আসতে পারো। এখনো অ্যাডমিশন চলছে, তোমরা যদি অ্যাডমিশন হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এক্সামের আগে পর্যন্ত পড়ানো হবে, টোটাল 599 টাকা পেমেন্ট করতে হবে। যদি কোনো কারণে ক্লাস মিস হয় সেই ক্লাসগুলো তোমরা রেকর্ডিং ক্লাস পাবে এবং পেমেন্ট করার পর তারপরে কিন্তু লাইভ ক্লাস করতে পারবে। যারা জয়েন হতে চাও তোমরা কিন্তু জয়েন হতে পারো। যেহেতু আমরা পরমাণুর গঠন এই চ্যাপ্টারটা পড়বো, তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে পরমাণু কাকে বলে। পরমাণু কাকে বলে সেটা আমাদের সর্বপ্রথম জানার দরকার। পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের যে সকল ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে আবার নাও থাকতে পারে তাদেরকে আমরা বলবো পরমাণু। তাহলে পরমাণু কাকে বলে? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে? তাহলে যদি বলো, তোমরা অনেকে বলবে যে স্যার পরমাণু কাকে বলে এটা তো বললেন, তাহলে অণু কাকে বলে? অণু পরমাণু তো পাশাপাশি আমরা শুনে এসেছি। অণু কাকে বলে? যৌগের যে ক্ষুদ্রতম কণা সেটাই হচ্ছে অণু। যৌগের যৌগের ক্ষুদ্রতম কণাকে আমরা বলবো অণু। ঠিক আছে? আর পরমাণু কাকে বলবো? পরমাণু বলবো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু, যার অস্তিত্ব থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে? এবার এই পরমাণুবাদ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন। ডাল্টন তিনি একটা মতবাদ দিয়েছেন, রাদারফোর্ড তিনিও একটা মতবাদ দিয়েছেন। এবারে আমরা জানবো সর্বপ্রথম ডাল্টনের পরমাণুবাদটা কি। ডাল্টনের পরমাণুবাদ, বিজ্ঞানী জন ডাল্টন কি করেছেন জানো? পদার্থ যে ক্ষুদ্রতম যে নিরেট কণা দ্বারা তৈরি হয়েছে, যেটা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, ইনি কিন্তু সর্বপ্রথম বলেছিলেন। ডাল্টন তার পরমাণুবাদে সর্বপ্রথম বলেছিলেন যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা সেটাই হচ্ছে পরমাণু। তিনি কিন্তু সর্বপ্রথম এই কথাটা বলেছিলেন। তিনি আর কি বলেছিলেন? তিনি বলেছিলেন একই পদার্থের পরমাণুগুলি যাদের ভর এবং ধর্ম একই হয় সেটা সময়ের উপর নির্ভর করবে। কি বলছেন তিনি? তিনি বলছেন যে একই পদার্থের পরমাণুগুলির ভর এবং ধর্ম একই, যেটা বিভিন্ন সময়ের উপর নির্ভর করবে, যেটা সময়ে হতেও পারে নাও হতে পারে। এই কথাটা তিনি বলেছেন। আর তিনি কি বলেছিলেন জানো? পরমাণুগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তিনি বলেছিলেন যে আরেকটা মতবাদ, পরমাণুগুলো কি করে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। রাসায়নিক বিক্রিয়ায় কি করে? অংশগ্রহণ করে। এই কথাগুলো তিনি কিন্তু বলেছিলেন। এবারে তোমরা অনেকে বলবে যে ডাল্টনের পরমাণুবাদ সম্পর্কে বিভিন্ন মতবাদ আছে, এনার যে মতবাদ এটা যে সঠিক এমনটাও নয়, এনার যে মতবাদ এটাতেও কিন্তু অনেক ভুল বেরিয়েছে। কিন্তু আমরা জাস্ট একটু কনসেপ্টটা নেব, এখান থেকে কোশ্চেন দেবে না পরীক্ষায়। কোশ্চেন কোনখান থেকে দেবে? কোশ্চেন দেবে আলাদা জায়গা থেকে। আলাদা জায়গা মানে পরমাণুর বিভিন্ন যে কণা, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, তাদের ভর সংখ্যা, নিউটন সংখ্যা, বা পরমাণুর যে বিভিন্ন কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এই কক্ষপথে কোন পরমাণু, তাদের ইলেকট্রন সংখ্যা কতগুলো থাকে, এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন দেবে। কিন্তু আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে হবে যে পরমাণুটা কি, ডাল্টন পরমাণুবাদ সম্পর্কে কি বলেছিলেন, ডাল্টনের পরে বিজ্ঞানী যে রাদারফোর্ড ইনি কি বলেছিলেন সেটাও কিন্তু বলছেন। রাদারফোর্ড কি বলছেন? রাদারফোর্ড বলছেন যে
আলফা কণা দ্বারা যদি কোনো ধাতব পাতলা ধাতব পদার্থের উপরে ধাতুর উপর দিয়ে যদি আমরা আলফা কণাটাকে দেই তাহলে কি হবে, এই আলফা কণা কিছু আলফা কণা সোজা বেরিয়ে যাবে, সোজা এইভাবে বেরিয়ে যাবে আলফা কণাগুলো, কিন্তু কিছু আলফা কণা যেই দিক থেকে যাচ্ছিল আবার ওই দিকেই রিটার্ন আসবে, এই দিক থেকে যাচ্ছিল আবার ওই একই রেখায় কিন্তু ফিরে আসবে। তিনি কিন্তু এটা বলছিলেন। এবারে এই যে ফিরে আসছি, কোথা থেকে ফিরে আসছি, কোথায় ধাক্কা খেয়ে ফিরে আসছে, পরমাণু নিউক্লিয়াসে ধাক্কা খেয়ে বেরিয়ে আসছে, এই কথাটা কিন্তু রাদারফোর্ড বলেছিলেন। হ্যাঁ, কিছু 180 ডিগ্রির কোণ করে, কিছু 90 ডিগ্রি করে। হ্যাঁ, অবশ্যই সোজাসুজি বেরিয়ে যাবে, এইভাবেও বেরিয়ে যেতে পারে, মোট বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু কণা যেটা সোজা গেছিল আবার সোজা কিন্তু ফিরিয়ে আসছে, এটা কিন্তু হয়ে থাকবে। এটা কে বলেছিলেন? রাদারফোর্ড কিন্তু বলেছিলেন। এই যে ফিরে আসছে মানে যেখানে আঘাত করে ফিরে আসছে, এই অংশটাকে বলা হয় পরমাণুর কি, নিউক্লিয়াস। এবারে আমাকে বলো, পরমাণু নিউক্লিয়াসে কোন কোন কণা থাকে? কেউ বলতে পারবে? পরমাণুর নিউক্লিয়াসে কোন দুটি কণা থাকে বলো তো? পারবে না? হ্যাঁ, ইলেকট্রন নয়, ইলেকট্রন তো বাইরের কক্ষপথে থাকে। প্রোটন এবং নিউট্রন কিন্তু পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে থাকে, প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখ। এই রাদারফোর্ড তার পারমাণবিক যে মডেল সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে পরমাণু কেমন হয়, পরমাণু হয় নিস্তড়িত। এই কথাটা মানে পরীক্ষায় দেয় যে রাদারফোর্ডের মতে পরমাণু কি, পরমাণু হচ্ছে নিস্তড়িত, এই কথাটা লিখে রাখো। পরমাণু হচ্ছে কি, পরমাণু নিস্তড়িত। কেউ বলতে পারবে পরমাণু কেন নিস্তড়িত? পরমাণু নিস্তড়িত কেন? পরমাণু নিস্তড়িত এই কারণে, কারণ পরমাণুর মধ্যে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান, এই জন্য পরমাণুকে বলা, হ্যাঁ প্লাস মাইনাস দুটো থাকে, হ্যাঁ অবশ্যই প্লাস মাইনাস দুটো থাকে, কিন্তু প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকার জন্য ইলেকট্রনের আধানটা কি, নেগেটিভ মানে মাইনাস, আর হচ্ছে প্রোটনের আধানটা কি, প্লাস, এই দুটো সমান থাকে বলেই পরমাণু কিন্তু নিস্তড়িত হয়ে থাকে। ঠিক আছে, নিস্তড়িত হয়ে থাকে পরমাণু। ক্লিয়ার? এইটুকুনি ক্লিয়ার হয়েছে কিনা বলো, তাহলে পরের অংশে পরপর যাব। তাহলে আমরা জানলাম পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, রাদারফোর্ডের পরমাণুর যে পরীক্ষা সেটা বললাম, এবং ডাল্টনের পরমাণুবাদ সম্পর্কে একটুখানি আমি একটু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করলাম। ঠিক আছে, এখানে আর কিচ্ছু নেই, বোঝার কিচ্ছু নেই। পরমাণু কাকে বলে, কারণ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাগুলোকে আমরা বলবো পরমাণু, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাগুলোকে আমরা কি বলবো, পরমাণু বলবো। এবারে সে স্বাধীনভাবে মানে স্বাধীনের অস্তিত্ব থাকতেও পারবে আবার নাও থাকতে পারে, কোনো আমাদের মাথা ব্যথা নেই, সেটা পরমাণু। আর ডাল্টনের পরমাণুবাদ সম্পর্কে আমরা জানলাম যে পরমাণু ক্ষুদ্র নিরেট কণা দ্বারা তৈরি, আর হচ্ছে পরমাণুগুলোর ভর এবং ধর্ম একই থাকে, এটা বললাম। আর পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, এটা জানলাম ডাল্টনের পরমাণুবাদ থেকে। আর রাদারফোর্ডের পরমাণুবাদ থেকে কি জানলাম, যে আলফা কণাকে যদি কোনো ধাতব কোনো প্লেটের উপর দিয়ে যদি পাঠানো হয়, কিছু কণা সোজাসুজি বেরিয়ে যাবে, এদিক ওদিক করে বেরিয়ে যাবে, কিন্তু কিছু কণা যেদিকে যাচ্ছিল ওই দিকে আবারও রিটার্ন চলে আসবে। এই যে রিটার্ন চলে আসছে, এই জায়গাটাকে বলা হয় নিউক্লিয়াস। আর পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন কণা থাকে। পরমাণু নিস্তড়িত, কি কারণে পরমাণু নিস্তড়িত, কারণ পরমাণু প্লাস এবং মাইনাস অর্থাৎ সমপরিমাণ প্রোটন এবং সমপরিমাণ নিউট্রন থাকার জন্য পরমাণুকে বলা হয় নিস্তড়িত কণা। বুঝতে পেরেছো? এতটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, আমি আবারও একবার কিন্তু বলে দিলাম। ঠিক আছে, চলো এবার পরের অংশে যাচ্ছি।
এবারে আমরা জানবো প্রোটনটা কি, নিউট্রনটা কি। এবারে আমরা জানবো প্রোটনটা কি এবং নিউট্রনটা কি। স্যার কি বলছে, কোনো কি বুঝতে পারছি না তোমার কথাটা, কি লিখলে? প্রোটন কাকে বলে আর নিউট্রন কাকে বলে এবং ইলেকট্রন কাকে বলে, এটা আমাদের মনে রাখতে হবে। দেখো আমি তোমাদের লিখেছি, দেখো প্রোটন, সর্বপ্রথম প্রোটন লিখেছি, তারপরে নিউট্রন লিখেছি, তারপরে আমরা লিখবো ইলেকট্রন। এবারে এখান থেকে ইলেকট্রন, এখান থেকে কোশ্চেন দেয়। এখান থেকে কোশ্চেন কেমন দেয়? এখান থেকে কোশ্চেন এইভাবে দেবে, প্রোটন ধনাত্মক আধানযুক্ত নাকি ঋণাত্মক আধানযুক্ত, কেউ বলতে পারবে? প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, যেটা আমি বললাম। এই পরমাণুর মধ্যে যে প্রোটন, এই প্রোটন কে আবিষ্কার করেন, কেউ বলতে পারবে? আধান হচ্ছে কি ধনাত্মক। প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক। প্রোটন কে আবিষ্কার করেন? প্রোটন আবিষ্কার করেন কে? রাদারফোর্ড। এইটা লিখে রাখো, এই জায়গাগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় দেবে। প্রোটন কে আবিষ্কার করেন? প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। আর হচ্ছে প্রোটনের আধান হচ্ছে পজিটিভ, মানে ধনাত্মক আধান। প্রোটনের অবস্থান কোথায় সেটা বলো তো, আমি কিন্তু ক্লাসের মাঝে মাঝে বলে বলে গেছি, বলো। হ্যাঁ, প্রোটনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে, পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করছে। পরমাণুর নিউক্লিয়াসে কারা কারা অবস্থান করছে? পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করছে প্রোটন এবং নিউট্রন। এবারে আমাকে বলো যে প্রোটনের ভরটা কত? প্রোটনের ভরটা কত আমাকে বলো। প্রোটনের ভর লিখে রাখো, যারা বলতে পারছো না বা জানো না, অনেকে পড়নি বা ভুলে গেছো, ছোটবেলায় কিন্তু এগুলো আমরা জেনেছিলাম। 1.6 ইন্টু 10⁻⁻24 গ্রাম, এটা হচ্ছে প্রোটনের ভর। 1.6 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই গ্রাম কথাটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? বইতে অনেক থাকবে, অনেক রকমের থাকবে, এটা লিখতে পারো। 24 হবে, 27 কি করে হয়? গ্রাম কথাটা লিখতে হবে, না হলে ভুল হবে। ওয়ান পয়েন্ট সিক্স, হ্যাঁ প্রোটন। আর নিউটন, নিউটন কে আবিষ্কার করেন বলো তো? নিউটন কে আবিষ্কার করেন? নিউটন কে আবিষ্কার করেন? নিউটন আবিষ্কার করেন স্যাটউইক। স্যাটউইক আবিষ্কার করেন নিউট্রন। নিউটন কে আবিষ্কার করেন স্যাটউইক। স্যাটউইক। নিউটনের আধান কেমন বলো? নিউটনের আধান কেমন? নিউটনের আধান নেই, এটা নিস্তড়িৎ। নিউটনের কোনো আধান নেই, আধান নেই, লিখে রাখো আধান নেই, এটা হচ্ছে নিস্তড়িৎ। ঠিক আছে, এটা লিখে রাখো। নিউটন আবিষ্কার করেন স্যাডউইক, এর কোনো আধান নেই মানে নিস্তড়িৎ। কোথায় অবস্থান করে? পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে।
নিউক্লিয়াসে অবস্থান করে, নিউক্লিয়াসে অবস্থান করে। আর নিউটনের ভর কত? নিউটনের ভর 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে তোমাকে যদি কোশ্চেন বলা হয় সব থেকে ভারী কণার নাম কি, সব থেকে ভারী কণার নাম কি? সব থেকে ভারী কণার নাম কি বলো তো? হ্যাঁ, সব থেকে ভারী কণা হচ্ছে নিউট্রন। লিখে রাখো, সব থেকে ভারী কণা হচ্ছে নিউট্রন। ঠিক আছে, এবারে আমরা জানবো ইলেকট্রনটা সম্পর্কে। এবারে আমরা জানবো ইলেকট্রন সম্পর্কে। ইলেকট্রন এটা কে আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন। জে জে থমসন। স্যার নিচে যেতে যেটা লেখা আছে ওটা নিউটনের ভর তো? হ্যাঁ হ্যাঁ, জে জে থমসন হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করেন। পরমাণুর সবচেয়ে হালকা কণা হচ্ছে ইলেকট্রন। পরমাণুর সব থেকে হালকা কণা হচ্ছে কি? পরমাণুর সব থেকে হালকা কণা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন আবিষ্কার করেন কে? জে জে থমসন। এবারে অনেক সময় কোশ্চেন দেয় পরমাণুর ঋণাত্মক আধানযুক্ত কণার নাম কি? অর্থাৎ ইলেকট্রনের আধান কেমন? ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ অর্থাৎ মাইনাস। হ্যাঁ, ঋণাত্মক। ধনাত্মক মানে প্লাস আর ঋণাত্মক মানে মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম? প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। ইলেকট্রন সবচেয়ে হালকা কণা। ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻27 গ্রাম। এটা লিখে রাখবে। ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা কণা, এটা হচ্ছে ঋণাত্মক কণা, আবিষ্কার করেছিলেন জে জে থমসন। এর ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻27 গ্রাম। কেউ কেজিতে বলছো, কেউ জুলে বলছো, এই গ্রাম কথাটাতে মনে রাখো। ঠিক আছে, হ্যাঁ কেজিতে। পরীক্ষায় দেখতে হবে কিভাবে কোশ্চেন দিয়েছি। পরীক্ষায় এই গ্রাম থেকেই কোশ্চেন গুলো বেশি দেয়, এই জন্য আমি গ্রামে লিখে দিচ্ছি। ঠিক আছে, কেজিতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। হয়েছে, তাহলে আমরা কি জানলাম? প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, সব থেকে পরমাণুর মধ্যে হালকা কণা হচ্ছে ইলেকট্রন, সব থেকে ভারী কণা হচ্ছে প্রোটন। এগুলো জানলাম। আর জানলাম যে পরমাণুর নিউক্লিয়াসে কারা কারা থাকে? প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রন বাইরের কক্ষপথে থাকে। এবারে আমরা জানবো পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলে বা পারমাণবিক ক্রমাঙ্কটা কি? 27 গ্রাম, জি গ্রাম।
পারমাণবিক কি ভারী কণা নিউট্রন, হ্যাঁ সব থেকে ভারী কণা হচ্ছে নিউট্রন, সব থেকে হালকা কণা হচ্ছে ইলেকট্রন। আর বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে। কেজিতে হলে কেজিতে লিখতে হবে, গ্রামে হলে গ্রামে লিখতে হবে। এবারে আমরা জানবো পারমাণবিক ক্রমাঙ্ক। এগুলো মুখস্থের জিনিস, এই নয় যে তুমি ভরটা আমি তোমাদের বলে দেব যে এটা এইভাবে হয়। ভর তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, না হলে ভর এইভাবে বার করা যায়? আমি যদি বলি আমার ভর কত, তুমি বলতে পারবে? না দেখে বলতে পারবে, সেটা আন্দাজে বলা হলো। এখানে একদম ইলেকট্রন যদি ক্ষুদ্র কণা হয় তাহলে সেটার তো ভর তোমাকে মনে রাখতে হবে। কেজিতে হলে নাম্বারের চেঞ্জ হয়ে যাবে তো। কিলো একে ডেকে মারো দেখি সবই মিলে একটা আছে না ম্যাথে, ওটা আমি শিখিয়ে দেবো। তাহলে কেজি থেকে গ্রামে নিয়ে যেতে হয় কিভাবে, গ্রাম থেকে কেজিতে কিভাবে নিয়ে যেতে হয়, মিটার মিটার থেকে কিলোমিটারে কিভাবে নিয়ে যেতে হয়, সেটা কিন্তু আমি একটা ক্লাসে দেখাবো, না হলে সম্ভব নয়, একটা ক্লাস লাগবে। এবারে আমরা জানবো পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলি। পারমাণবিক ক্রমাঙ্ক, পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকবে তাকেই আমরা বলবো পারমাণবিক ক্রমাঙ্ক। পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন সংখ্যা থাকবে, নিউক্লিয়াসে নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকবে সেই প্রোটন সংখ্যাকে আমরা বলবো পারমাণবিক সংখ্যা। বুঝতে পেরেছো? যদি আমি তোমাকে বলি ক্লোরিন, ক্লোরিনের এখানে দেওয়া আছে 17 আর এখানে দেওয়া আছে 35, তাহলে তোমরা আমাকে বলো পারমাণবিক ক্রমাঙ্কটা কোনটা, ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্কটা কোনটা? যেটা নিচে থাকবে, যেটা নিচে থাকবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, সেটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আর যেটা উপরে থাকবে সেটা হচ্ছে ভর সংখ্যা। কেন বোঝাচ্ছি আমি তোমাদের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, একটু পরেই বুঝতে পারবে যখন আমি ইলেকট্রন বিন্যাসটা শেখাবো। তাহলে আমরা কি জানলাম, পরমাণুর যেটাই প্রোটন সংখ্যা হয় সেটাই হয় ইলেকট্রন সংখ্যা, আর যেটা উপরে থাকবে সেটা হবে ভর সংখ্যা। তাহলে আমি যদি তোমাকে বলি সোডিয়াম অর্থাৎ Na দেওয়া আছে উপরে ভর সংখ্যা 23 আর পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে 11, তোমাকে এখান থেকে যদি বলা হয় প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত এবং নিউট্রন সংখ্যা কত, আমাকে বলো তো কারা কারা বলতে পারবে? কারা কারা বলতে পারছে? হ্যাঁ, প্রত্যেকেই বলতে পারছে। যেটা নিচে থাকে সেটা হচ্ছে আমরা জেনেছি পারমাণবিক ক্রমাঙ্ক,
যেটাই পারমাণবিক ক্রমাঙ্ক সংখ্যা সেটাই প্রোটন সংখ্যা, আবার যেটাই পারমাণবিক ক্রমাঙ্ক সংখ্যা এবং যেটাই প্রোটন সংখ্যা সেটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আর নিউটন সংখ্যা কোনটা? নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা। এটা থেকে, ভর সংখ্যা থেকে যদি ইলেকট্রন সংখ্যা বিয়োগ করা হয় তবেই কিন্তু আমরা পাবো নিউটন সংখ্যা। অর্থাৎ ভর সংখ্যাটা কি? ভর সংখ্যা ইজিক্যাল টু আমরা জানি, ভর সংখ্যা ইজিক্যাল টু আমরা জানি নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা যুক্ত প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক সংখ্যা। তাহলে এখানে ভর সংখ্যা দেওয়া আছে 23, ভর সংখ্যা কত দেওয়া আছে? 23 দেওয়া আছে। এবং আমরা প্রোটন সংখ্যা কত বার করেছি? প্রোটন সংখ্যা বার করেছি 11। তাহলে নিউটন সংখ্যা কত আমাকে বলো? ভর সংখ্যা ইজিক্যাল টু প্রোটন সংখ্যা যুক্ত নিউটন সংখ্যা। তাহলে এখান থেকে তুমি বলো নিউটন সংখ্যা কাকে বলে বা নিউটন সংখ্যাটা কিভাবে বার করবে। যেটা ভর সংখ্যা দেওয়া আছে 23, সেখান থেকে তুমি প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাটা বিয়োগ করে দাও, যেটা পাবে সেটাই হবে 2 1 12। এই 12টা হবে নিউটন সংখ্যা। বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো আমি আবারও একটা দিচ্ছি, এই ক্লোরিন থেকে এটা বার করো তো। ক্লোরিন তোমাদের আমি একটু আগে লেখালাম, ক্লোরিন, ক্লোরিনের ভর সংখ্যা 35 আছে এবং পারমাণবিক ক্রমাঙ্ক আছে 17। এর প্রোটন সংখ্যা বার করো, ইলেকট্রন সংখ্যা বার করো এবং নিউটন সংখ্যা বার করো। উত্তর বলো, তাড়াতাড়ি বলো, কে তাড়াতাড়ি বলতে পারে? ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা বিযুক্ত পারমাণবিক সংখ্যা, সেটাই হচ্ছে নিউটন সংখ্যা। আর নিচে যেটা দেওয়া আছে পারমাণবিক ক্রমাঙ্ক, যেটাই পারমাণবিক ক্রমাঙ্ক সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে প্রোটন সংখ্যা। 17 বসিয়ে দাও। তাহলে যেটাই পারমাণবিক সংখ্যা মানে যেটাই প্রোটন সংখ্যা সেটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, বসিয়ে দাও, কিচ্ছু নেই। আর হচ্ছে এখানে ভর সংখ্যা দেওয়া আছে 35 আর প্রোটন সংখ্যা পেয়ে গেছি 17। তাহলে বিয়োগ করো, 35 থেকে 17 বাদ দিলে কত? 17 দিয়ে 34 যাক 35, কত হয়? 18 হয়। ঠিক আছে? বুঝতে পারছো কিনা বলো, সহজ লাগছে কিনা আমাকে জানাও, তারপরে আমি পরবর্তী অংশে যাচ্ছি। যে হ্যাঁ, এখান থেকে যে কোনো কোশ্চেন এলে আমরা অ্যান্সার করতে পারবো। যদি আমি কার্বন থেকে বার করতে বলি, দেওয়া আছে সি 12/6, এখান থেকে তুমি প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউটন সংখ্যা বার করো। পারবে তো? বার করো, চেষ্টা করো। হ্যাঁ, যেটাই প্রোটন সংখ্যা সেটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দাও, 12 থেকে 6 বাদ দিলে 6 6 6 6, তিনটেই 6 হবে অ্যান্সার। তাহলে এখানে প্রত্যেকেই বুঝতে পেরেছো, এখানে কোনো অসুবিধা নেই কারো। ঠিক আছে? এবারে আমরা জানবো আইসোটোপ কাকে বলে, আইসোবার কাকে বলে এবং আইসোটোনটা কি, এটা আমরা জানবো। সর্বপ্রথম আমরা জানবো আইসোটোপ কাকে বলে। যে সকল পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক সমান হবে, যাদের পারমাণবিক ক্রমাঙ্ক সমান হবে, পারমাণবিক পারমাণবিক ক্রমাঙ্ক সমান হবে, ক্রমাঙ্ক সমান হবে, তাদের আমরা বলবো আইসোটোপ। মানে যদি তোমাকে আমি বলি কার্বন,
কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক কত হয়? 12 বাই হচ্ছে 6 হয়। কার্বনের 13 বাই হচ্ছে 6 হয়। কার্বনের 14 বাই হচ্ছে 14 বাই হচ্ছে 6 হয়। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক কোনটা? যেটা নিচে আছে সেটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, তাই তো? 6টা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, যেটা উপরে আছে সেটা হচ্ছে ভর সংখ্যা। কিন্তু আমরা আইসোটোপের সূত্রে কি জানলাম? যাদের পারমাণবিক ক্রমাঙ্ক সমান, অর্থাৎ যাদের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, মানে যাদের নিচের সংখ্যাগুলো সমান আছে, তাদের আমরা একসঙ্গে বলবো আইসোটোপ। ক্লিয়ার? যাদের ভর সংখ্যা আলাদা হবে, যাদের ভর সংখ্যা দেখো আলাদা আলাদা আছে কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক সমান আছে, তাদের আমরা বলবো আইসোটোপ। আর আইসো বার কাকে বলে? আইসো বার হচ্ছে যাদের এই যে ভর সংখ্যাগুলো সমান থাকবে কিন্তু পারমাণবিক ক্রমাঙ্কগুলো আলাদা থাকবে। উদাহরণ দিলে বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। আইসো বার, যদি আমি নাইট্রোজেনের ভর সংখ্যা 14 হয় আর হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক হয় 7। আর হচ্ছে কার্বনের যেটা আমি জানলাম 12, 13, 14, তাহলে 14 বাই হচ্ছে 6। তাহলে দেখো এই যে ভর সংখ্যাটা, নাইট্রোজেন এবং কার্বনের যে ভর সংখ্যা দেখো দুটোর সমান, ভর সংখ্যা সমান। তাহলে এখানে কি সমান হবে? ভর সংখ্যা সমান হবে। ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা, তাদের আমরা বলবো আইসো বার। উদাহরণ এটা মনে রাখবে। আর আইসোটোনটা ঠিক একই কিন্তু একটু আলাদা। আইসোটোনটা কি? যাদের নিউট্রন সংখ্যা একই হবে। আইসোটোনটা হচ্ছে যাদের নিউটন সংখ্যা সমান হবে, নিউটন সংখ্যা সমান, তাদের আমরা বলবো আইসোটোন। মানে আমরা এতক্ষণ যে নিউটন বার করলাম, নিউটন সংখ্যা, আইসোটোন, টোন মানে নিউটন, এইভাবে মনে রাখতে পারো। আইসো বার, অন্তস্থ ও আইসো বার, বার আছে মানে ভর সংখ্যা সমান আছে। আইসোটোপ, টোপ মানে ক্রমাঙ্ক, এইভাবে মনে রাখতে পারো। যাদের নিউটন সংখ্যা সমান তাদেরকে আমরা বলবো আইসোটোন। পারমাণবিক ক্রমাঙ্ক পৃথক, ভর সংখ্যা সমান। হ্যাঁ, ভর সংখ্যা সমান, এটাই তো বললাম। আর আইসোটোন যাদের নিউটন সংখ্যা সমান, যাদের নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং যেটা বললাম পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা। উদাহরণ দিলে বুঝতে পারবে। যদি আমি ফসফরাসের উদাহরণ দেই, ফসফরাস এর ভর সংখ্যা 31 এবং এর যে পারমাণবিক ক্রমাঙ্ক সেটা 15। আর হচ্ছে যদি আমি তোমাকে সালফারের উদাহরণ দিই, সালফার এর হচ্ছে ভর সংখ্যা হয় 32 এবং তার হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক হয় 16। তাহলে এর নিউটন সংখ্যা কত পাবো? এর নিউটন সংখ্যা কত পাবো? 31 থেকে 15 বাদ দিলে হবে 16, 32 থেকে 16 বাদ দিলে হবে 16। দেখো নিউটন সংখ্যা দুটোরই সমান, এই জন্য এটা হবে আইসোটোন। ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, না হলে আমি আবারও বোঝাবো 3টে। বুঝতে পেরেছো কিনা বলো, না যদি বুঝতে পারো আবারও বোঝাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। বুঝে নিলে কোনো কোশ্চেন এখান থেকে আটকাবে না। বলো, এতদিন তো পড়ে এসছো অনেক ভাবে, এখন সহজ লাগছে কিনা বলো। আইসোটোপ, টোপ কথাটা উল্লেখ আছে, টোপ
মানে যাদের পারমাণবিক ক্রমাঙ্ক, মানে যাদের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান, মানে যাদের নিচের সংখ্যাগুলো সমান কিন্তু উপরের সংখ্যাগুলো মানে ভর সংখ্যাগুলো আলাদা, তাদেরকে আমরা বলবো আইসোটোপ। আইসোবারটা কি? যাদের উপরের সংখ্যাগুলো সমান, মানে যাদের ভর সংখ্যাগুলো সমান কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা আলাদা, তাদেরকে আমরা বলবো আইসোবার। আর আইসোটোনটা কি? যাদের নিউটন সংখ্যা সমান, মানে এই যে ভর সংখ্যাগুলো দেওয়া আছে এবং এই যে পারমাণবিক ক্রমাঙ্কগুলো দেওয়া আছে, এখান থেকে নিউটন সংখ্যা বার করলে যদি সেগুলো সমান হয়ে যায় সেটা হবে আইসোটোন। বুঝতে পেরেছো? এবারে বুঝতে পেরেছো? আগের পেজটা বুঝতে পারিনি, আগের পেজটা বুঝতে পারোনি? আগের পেজে আমি বলেছি কি করে তোমরা ইলেকট্রন বিন্যাসটা করবে, মানে কি করে তোমরা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউটন সংখ্যা এটা বার করবে সেটা কিন্তু বলেছি। আর কি করেছি, এখান থেকে পারমাণবিক ক্রমাঙ্ক, মানে যেটাই প্রোটন সংখ্যা সেটাই পারমাণবিক ক্রমাঙ্ক, এটা বুঝিয়েছি। আর এর আগে আমি ইলেকট্রন সবচেয়ে হালকা কণা, কে আবিষ্কার করেন তার ভর সংখ্যা, এগুলোই আমি বলেছি। ঠিক আছে, এখানে আর কিচ্ছু নেই। যদি তোমরা আরেকবার ক্লাসগুলো দেখতে চাও আমি রেকর্ডিং রেখে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু বুঝে গেছো বা যারা বুঝতে পেরেছো, দেখো এখান থেকে যে কোনো কোশ্চেন দিলে তোমরা অ্যান্সার করতে পারবে। আরো একটা পেজ বাকি আছে, আরো একটা জিনিস বাকি আছে যেটা থেকে একটা কোশ্চেন অবশ্যই পরীক্ষায় পাবে, সেই কোশ্চেন গুলো আমি সলভ করাবো। সেখান থেকে তুমি অবশ্যই কোশ্চেন পাবে পরীক্ষায়, সেখান থেকে তুমি অবশ্যই কোশ্চেন পাবে। কোনটা বলো তো, কোনটা বলো, কেউ বলতে পারবে? স্যার আমাদের এমসিকিউ করাবেন না? আগে কনসেপ্ট বোঝো তারপরে এমসিকিউ, আগে কনসেপ্ট বোঝো তারপরে তোমাদের বোঝাবো আমি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও, এটা আমি একটু মুছে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে, না হলে বুঝতে পারবে না। তোমাদেরকে আমি এবারে বোঝাবো ইলেকট্রন বিন্যাসটা। ইলেকট্রন বিন্যাস থেকে কোশ্চেন কিন্তু হয়, ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু কোশ্চেন হয়। ইলেকট্রন বিন্যাসটা আমি তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই যাতে না কোনোভাবেই অসুবিধা হয়। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, সুন্দর করে বুঝিয়ে দেব, কোনো অসুবিধা হবে না। দেখতে সহজ লাগলেও ইলেকট্রন বিন্যাসে অনেক স্টুডেন্ট ভুল করে, প্রচুর ভুল করে। যাতে ভুল না হয় সেই জন্য আমি দেখাচ্ছি, যাতে ভুল না হয়। কোনোভাবে ভুল হবে না যদি এই একটাই সূত্র তুমি মনে রাখো। সূত্রটা কি? যখন তোমাকে বলবে ইলেকট্রন বিন্যাস করতে, ইলেকট্রন বিন্যাস করতে, তোমার মাথায় সবসময় একটাই কথা খেয়াল থাকবে, ইলেকট্রন বিন্যাস যখন বার করতে বলবে তখন তোমার মাথায় একটাই খেয়াল থাকবে যে ইলেকট্রন বিন্যাস করতে বলেছে মানে 2n², এই সূত্রটা মনে রাখবে। ইলেকট্রন বিন্যাস করতে বলছে মানে 2n², এই সূত্রটা মনে রাখবে। এখানে n মানে কি? n মানে কক্ষপথ, কক্ষপথ। n মানে কি? n মানে কক্ষপথ। যদি তোমাকে আমি বলি পি অর্থাৎ ফসফরাস, তার ভর সংখ্যা দেওয়া আছে 31 এবং পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে 15, এর ইলেকট্রন বিন্যাস করো, অর্থাৎ কে কক্ষে কয়টি ইলেকট্রন থাকবে, কে কক্ষে কয়টি ইলেকট্রন থাকবে, এল কক্ষে কয়টি ইলেকট্রন থাকবে এবং এম কক্ষে কয়টি ইলেকট্রন থাকবে, এটা বার করতে বলেছে।
স্যার আমার মেসেজ দেখতে, হ্যাঁ অবশ্যই মেসেজ দেখতে পাচ্ছি। তাহলে ইলেকট্রন বিন্যাস করতে বলেছে, তাহলে আমরা কি জেনেছিলাম, যেটাই প্রোটন সংখ্যা বা যেটা পারমাণবিক ক্রমাঙ্ক সংখ্যা, যেটাই প্রোটন সেটাই ইলেকট্রন। তাহলে 15 আমরা কত পেয়েছি, 15। কে কক্ষপথ মানে প্রথম কক্ষপথ, এল কক্ষপথ মানে দ্বিতীয় কক্ষপথ, এম কক্ষপথ মানে তৃতীয় কক্ষপথ। এবারে আমাকে বলো কে কক্ষে কয়টি ইলেকট্রন থাকবে। প্রথম কক্ষপথ মানে 2n²। n এর মান কত, n এর মান 1, কারণ প্রথম কক্ষপথ। তাহলে 2 গুণিতক 1 এর স্কয়ার, তাহলে কত হবে, 2 গুণিতক 1 এর স্কয়ার করলে 1 একে 1, অর্থাৎ 2 একে 2। তাহলে কে কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে, দুটো ইলেকট্রন থাকবে। ক্লিয়ার হয়েছে। তাহলে এল কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে, এই সূত্র ধরে বার করো। এল কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে, 2n²। মানে কি, মানে 2n মানে n মানে কক্ষপথ, কয় নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, তাহলে 2 স্কয়ার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 2 গুণিতক 2 এর স্কয়ার মানে 2 গুণিতক 2, 2 2 এর 4। তাহলে এখান থেকে 4 2 8, অর্থাৎ এল কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে 8টি। 8 2 10, 10টা হয়ে গেছে, বাকি 5টা পড়ে আছে। তাহলে এম কক্ষপথে বাকি যেগুলো পড়ে আছে এটা হবে। আবার কেউ ভুল করে এখানে 3 বসিয়ে বাকিগুলো বসিয়ে দেবে না। 18 কি করে হবে, এখানে তো বলেছে 15টি, তাহলে তুমি বেশি কি করে বসাবে, যেটা বাকি পড়ে আছে সেটা তোমাকে এম কক্ষপথে লিখতে হবে। যদি এটা আরো বেশি থাকতো, যদি এটা আরো বেশি থাকতো মানে আমি যদি তোমাকে বলি ক্যালসিয়াম, ক্যালসিয়াম নিচে কত দেওয়া আছে, 20, আর উপরে দেওয়া আছে 40। তাহলে এর কে কক্ষে, এল কক্ষে এবং এম কক্ষে কয়টি করে ইলেকট্রন থাকবে, এটা আমাকে বার করে দেখাও। কে কক্ষপথে কয়টি, এল কক্ষপথে কয়টি, এম কক্ষপথে। হ্যাঁ, 3 নম্বরে 8টার বেশি হলে তখন কিন্তু 2n² এই সূত্রে যাবে। যেটা পড়ে আছে লিখে দাও না, তুমি এত মানে ভেবে চিন্তে এত যাবে কেন। আরো একটা ট্রিক্স আছে, আমি যখন শেষ পর্যন্ত করাবো দেখবে আরো ভালো লাগছে, ইজি লাগছে। কে কক্ষপথ মানে প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথে সবসময়ের জন্য দুটোই হয়, দুটো বসিয়ে দাও। কতগুলো আছে ইলেকট্রন, 20টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা হবে, 2²। তাহলে 2n² মানে কি, এখানে 8টা হবে, 8। কত হয়েছে, 8 2 10, হয়ে গেছে 10টা। বাকি কটা পড়ে আছে, 10টা পড়ে আছে। তুমি কি করবে, 2n² বসাবে, মানে কি 2 গুণিতক 2 এর কিউব, 3 নম্বর কক্ষ, সরি 3 এর স্কয়ার। 3 নম্বর কক্ষ মানে 3 তার স্কয়ার, মানে কি 2 গুণিতক 3 3 9, 9 2 18। কিন্তু এখানে তো আছে 10টা, কিন্তু এর একটা নিয়ম আছে, যখন দেখবে 18টা হচ্ছে না, তার ভেতরে আছে কিন্তু 8টার বেশি আছে, 8এর থেকে বেশি কিন্তু 18 থেকে কম, তখন তোমাকে এম কক্ষপথে কটা লিখতে হবে, এম কক্ষপথে লিখতে হবে 8টা। তাহলে 2 8 8, 8 2 10, 10 8 18, কিন্তু এখানে তো 20টা আছে। তাহলে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, পরে হবে এন কক্ষ, সেখানে থাকবে দুটো। ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে কিনা বলো। আমরা এই সূত্রটা ধরেই কিন্তু যাব, এই একটাই সূত্র আছে, এখানে আর কিচ্ছু নেই। যারা বুঝতে পারোনি বলছো, আবারও আমি এটা মুছে পরিষ্কার করে আবারও প্রথম থেকেই বোঝাচ্ছি। ইলেকট্রন বিন্যাস তোমাকে শিখতেই হবে, আর ইলেকট্রন বিন্যাস থেকে কোশ্চেন অবশ্যই একটা পাবে, ইলেকট্রন বিন্যাস থেকে একটি কোশ্চেন অবশ্যই পরীক্ষায় পাবে।
কিচ্ছু নেই, শুধু একটু বুঝে নিতে হবে, তাহলে যে কোনো কোশ্চেন দিলে অ্যান্সার করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি যদি তোমাদের একটা বলি যে সোডিয়াম, দাঁড়াও লিখে লিখে করাচ্ছি, ভালো হবে, বুঝতে সুবিধা হবে, লিখে লিখে করাচ্ছি। সোডিয়াম, সোডিয়াম মানে Na, সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত ছিল? 11 ছিল, আর ভর সংখ্যা ছিল 23। তাহলে এর কে কক্ষে, এল কক্ষে এবং এম কক্ষে কয়টি করে ইলেকট্রন থাকবে বলো? বলো বলো, চেষ্টা করো। একজন বলছে, এসএমএস করেছে আমাকে, আইসোটোনটা বোঝান। আইসোটোনটা আমি 3-4 বার বলেছি, তাও আরেকবার বলে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে কমেন্ট করে তোমার যেভাবে মেজাজ দিয়ে কথাটা, মানে তোমাদের এই নয় যে দায়িত্ব নিয়েছি পড়াচ্ছি মানে এই নয় যে তোমরা মেজাজ দিয়ে কথা বলবে, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না এখন। নাম বলছি না, কিন্তু বলেছে। সোডিয়াম, সোডিয়ামের ভর সংখ্যা দেওয়া আছে 23, তার পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে 11। তাহলে কে কক্ষে কতগুলো, এল কক্ষে কতগুলো এবং এম কক্ষে কতগুলো থাকবে? তাহলে ইলেকট্রন বিন্যাসে আমরা কি জানি? প্রথম কক্ষপথে 2n², এই সূত্র অনুযায়ী প্রথম কক্ষপথ, প্রথম কক্ষপথ মানেই প্রথমটায় থাকবে 2। এল কক্ষপথে কয়টা থাকবে? এল কক্ষপথে বাকি 2n² মানে 2 নম্বর কক্ষ। তাহলে 2n² মানে কি? 2n² মানে 2 2, 2 4, 4 2 8, 8 নম্বর। দ্বিতীয় কক্ষপথে 8টা, যেহেতু 11টা, 8 2 10, আর একটা তো পড়ে আছে 1, হয়ে গেল। যদি আমি তোমাদের আরো একটা দিই, আরো একটা দিচ্ছি, ক্লোরিন, Cl। ক্লোরিনের ভর সংখ্যা 35, আর দেওয়া আছে পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে 17। তাহলে এটা তুমি কিভাবে কে কক্ষ, এল কক্ষ এবং এম কক্ষ বার করবে আমাকে বলো? আমরা তো জানি যে প্রথম কক্ষপথে দুটো হয়, কারণ 2n² অনুযায়ী আমাদের প্রথম কক্ষপথে দুটো হবে। এল কক্ষপথে কটা হবে? 8টা হবে। 8 2 10, কিন্তু কত আছে? 17 আছে। তাহলে 8 2 10, বাকি 7টা পেয়ে গেছি। তাহলে পি অর্থাৎ ফসফরাস আমি লিখিয়েছিলাম। ফসফরাসের ভর সংখ্যা হচ্ছে 31, আর পারমাণবিক ক্রমাঙ্ক আছে 15। এখান থেকে তুমি কে কক্ষে কয়টি, এল কক্ষে কয়টি, এম কক্ষে কয়টি বার করো। তাহলে 15 যদি ইলেকট্রন সংখ্যা হয়, প্রথম কক্ষপথে প্রত্যেকেই জানো দুটো হয়, দ্বিতীয় কক্ষপথে 8টা হয়। 8 2 10, বাকি যেটা পড়ে আছে 5টা। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে অর্থাৎ Ca, এর ভর সংখ্যা 40, আর পারমাণবিক ক্রমাঙ্ক সংখ্যা 20। তাহলে কে কক্ষে কয়টি, এল কক্ষে কয়টি, আর এম কক্ষে কয়টি, কয়টি করে থাকবে আমাকে বলো? স্যার কোশ্চেন কি মতো দেবে
এইভাবেই কোশ্চেন গুলো দেবে যে পরমাণুর যে একটা দিয়ে দেবে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক যদি 20 হয় তার এম কক্ষে কয়টি ইলেকট্রন থাকবে। এইটা বার করা শিখে নিলেই তো তুমি তো অ্যান্সার করে নেবে। তাহলে প্রথম কক্ষপথে কি হয়, দুটো হয়, আমরা জানি 2n² অনুযায়ী প্রথম কক্ষপথ। 2n² মানে যদি বুঝতে না পারো আবারও বলছি, n মানে এখানে কক্ষপথ, 2 গুণিতক n মানে কক্ষপথ 1, 1 স্কয়ার, তাহলে 2 গুণিতক 1 স্কয়ার, 2 গুণিতক 1 স্কয়ার মানে 1 একে 1, 2 একে 2, কে কক্ষে দুটো। এল কক্ষে কয়টা হবে, এল কক্ষে হবে 2 গুণিতক n² আমরা জানি 2n², তাহলে 2 গুণিতক n মানে 2 নম্বর কক্ষপথ, এটা 1 নম্বর কক্ষপথ ছিল, তাহলে 2 স্কয়ার, অর্থাৎ 2 গুণিতক 2 স্কয়ার, 2 2 4, 4 2 8টা, 8 2 10টা হয়ে গেছে। এখানে কত আছে, 20টা আছে, 20টা আছে কিন্তু। তাহলে এই কক্ষপথে কটা হবে, 10টা যে বলছো 10টা হবে না। কেন হবে না, ব্যতিক্রমী আমি বলেছি। কেন হবে না, কারণ যদি 8টার বেশি হয়, 8টার বেশি হয় কিন্তু 18টার থেকে কম হয়, 18র বেশি হলে তখন তুমি 18 বসিয়ে দিতে, কারণ 3 নম্বর কক্ষপথ অনুযায়ী আমরা জানি 2 গুণিতক n² মানে 3 নম্বর কক্ষপথ, মানে 2 গুণিতক 3 3 9, 9 2 18টা হতো, কিন্তু এখানে তো হচ্ছে 10টা। যদি 8এর বেশি হয় তুমি 8টা বসাবে, বাকি যে দুটো পড়ে আছে পরের কক্ষে ট্রান্সফার করে দেবে, বাস, আর কিচ্ছু নেই এখানে। বুঝতে পেরেছো? তাহলে পটাশ, সরি, তাহলে তুমি সালফারের করো দেখি, সালফার এস এর পারমাণবিক এটা বার করো, ইলেকট্রন বিন্যাসটা বার করো, এস এর ইলেকট্রন বিন্যাসটা বার করো সালফারের। 16, উপরে দেওয়া আছে 16, নিচে দেওয়া আছে 32। দাঁড়াও কালারটা চেঞ্জ করি, পুরো জাবড়ে গেছে একদম। সালফারের ভর সংখ্যা দেওয়া আছে 32, ভর সংখ্যা দেওয়া আছে 16, আর পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে 32। তাহলে কে কক্ষে কয়টি, এল কক্ষে কয়টি, এম কক্ষে কয়টি, এন কক্ষে কয়টি, বলো। প্রথম কক্ষপথে দুটো, প্রত্যেকেই পারবে, এই কোশ্চেনটা পরীক্ষায় দেবে না। দ্বিতীয় কক্ষপথ এল কক্ষ মানে 8টা, এটা প্রত্যেকেই জানো, 8 2 10টা হয়ে গেছে। বাকি 3 নম্বর কক্ষপথ এম কক্ষপথে কয়টা হবে, 18টা হবে। তাহলে কত হলো, 8 2 10, 28, 28 4 32, 4 নম্বর কক্ষপথে 4টি হবে। কেন 8টা হবে, এইখানে 8টা হবে না, আমি কি বলেছি, 18এর ভেতরে হলে 8এর বাইরে, কিন্তু 18এর ভেতরে হলে তখন 8টা হবে, বাকিটা ট্রান্সফার হয়ে যাবে পরের কক্ষপথে, এই কথা বলেছি। কিন্তু যখন 18টা হয়ে যাচ্ছে বা তার বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু 18 হবে। 18 কি করে হবে, এইটা আমি কি বললাম, 3 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ মানে কি, এই সূত্র অনুযায়ী 2n², তাহলে 2n², n এর কক্ষপথ 3 নম্বর কক্ষপথ মানে 3, 3 তাহলে 2 গুণিতক 3 3 3 9, 9 2 18, 18। কিন্তু কখন এখানে 8 হয়, যখন 8এর বেশি কিন্তু 18এর মধ্যে থাকবে, 8এর থেকে বেশি হবে কিন্তু 18এর মধ্যে থাকবে, তখন 8টা বসিয়ে দিয়ে, এখানে 8 বসিয়ে দিয়ে বাকিটা ট্রান্সফার করে দিতে হয়। মানে স্যার 18 হতে পারে খালি, হ্যাঁ। এবারে বুঝতে পেরেছো কিনা বলো, যদি না বুঝতে পারো রেকর্ডিং দেখবে, একটা কোশ্চেন বারবার বলছি, যারা বুঝে গেছে তারা বিরক্ত হচ্ছে, আর যারা বুঝতে পারেনি তারা বলছে আর কি হবে, আর কি হবে। বলো সবাই বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ বুঝতে পেরেছি। একজন আমাকে হোয়াটসঅ্যাপে বলল
এসএমএসটা হোয়াটসঅ্যাপে করছে, ক্লাস করতে করতে হোয়াটসঅ্যাপও করছে। ও বলছে যে কি বললো, কোশ্চেনটা দেখছিলাম। মেসেজ করলাম আপনি দেখতে পাচ্ছেন না, বোঝেন তাড়াতাড়ি, আমাদের বুঝতে পারছি না, আয়সোটোনটা বুঝতে পারছি না। আয়সোটোনটা আমাকে বুঝিয়ে দিতে বলছে, দাঁড়াও বুঝিয়ে দিচ্ছি। আয়সোটোনটা মুছে দিয়েছি তাই না, এই জন্য আসছে না। আয়সোটোনটা, আয়সোটোনটা কাকে বলে আমি তোমাদের বলে দিই। আয়সোটোনটা হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা যাদের সমান তাদের আমরা বলবো আয়সোটোন। টোন টন এই কথাটা মিল আছে। আয়সোটন আর আয়সোটোন একই ব্যাপার, টন কথাটা মনে রাখবে। যাদের নিউটন সংখ্যা সমান, মানে আমি তোমাকে বললাম ফসফরাস, ফসফরাসের ভর সংখ্যা হচ্ছে 31 আর হচ্ছে প্রোটন সংখ্যা মানে পারমাণবিক ক্রমাঙ্ক 15। আর ফসফরাস আরেকটা হচ্ছে সালফার এস, এর হচ্ছে ভর সংখ্যা 32 এবং পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 16। এই যে পরমাণুটা আমি লেখালাম এর প্রোটন সংখ্যা কত, একটার 15 একটার 16, কিন্তু এর নিউটন সংখ্যাটা তুমি বার করো কত হয়, এর নিউটন সংখ্যাটা কত, দুটোরই সমান। কারণ নিউটন সংখ্যা বার করতে হলে ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্ক বিয়োগ করতে হয়। তাহলে 31 থেকে 15 বাদ দাও 16, এটারও 16, 32 থেকে 16 বাদ দিলে এটাও হবে 16, তাহলে এটার কি, এটার নিউটন সংখ্যা সমান হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলবো আয়সোটোন। এবার বুঝতে পেরেছো কিনা বলো। রুমাসমিন বলো বুঝতে পেরেছো কিনা, তুমি বলেছিলে কথাটা। এটা আমি 3বার বুঝিয়েছি, তোমাকে আবারও বলে দিলাম স্পেশাল ভাবে, কোনো অসুবিধা নেই। পরমাণু কাকে বলে এগুলো কিন্তু বোঝালাম, অলরেডি কিন্তু বুঝতে পেরেছে সবাই। যারা ব্যাচ কোর্সে অংশগ্রহণ করতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে। টোটাল 599 টাকা পেমেন্ট করতে হবে, এই পেমেন্টটি একবারই করতে হয়। এর মধ্যেই তোমরা সমস্ত সাবজেক্টের ক্লাস পাবে, এগুলো লাইভ ক্লাস পাবে, কোনো কারণে ক্লাস মিস হলে সেগুলো তোমরা রেকর্ডিং ক্লাস পাবে, সঙ্গে মক টেস্ট, সাজেশন পিডিএফ এগুলো তোমরা পাচ্ছই।